হরিহর মাঝে মাঝে সন্ধ্যের পর নিজের বাড়ির দাওয়ার কাছে বসে হারমোনিয়ামটা নিয়ে গান বাজনা করে। গ্রামের যাত্রা দলে এসে হারমোনিয়াম বাজায়। কত রকমের সুর, আবার গানটাকেও মুখস্থ করে রাখতে হয়। হরিহরের মাথাটা বেশ পরিষ্কার। একবার কোনো গানের বাজনা শুনলে তার চট করে সে মনে রাখতে পারে। এই তো সেইবার গোবিন্দপুরে বাজনা বাজাতে গিয়ে সকলের কাছে বেশ নাম শুনেছিল পরিবারের। হারমোনিয়ামের বাজনা না হলে যতীনপুর যাত্রা দলের আসরটা যেন ভালো করে জমে না। হরিহর মাঝে মাঝে এই নিয়ে যে একটু খানিক আত্মগর্ব করে না তা কিন্তু নয়, কিন্তু হরিহরের অহংকার নেই। না হলে যতীনপুরের যাত্রা দল ছেড়ে কবেই পাশের গ্রামে নাম করা সাকরাইলের যাত্রা দলে গিয়ে ফিরতে পারত। কতগুলো টাকার কথা বলেছিল সাকরাইলের যাত্রা দলের ম্যানেজার, কিন্তু হরিহর এক বাক্যে বলেছিল, না বাবু, ওটা পারবো না। যে দলে হাতে খড়ি হয়েছে, যে দলে আমার বাবা একসময় হারমোনিয়াম বাজিয়েছে, সেই দল ছেড়ে অন্য কোথাও যেতে পারবো না। হরিহর এই কথা কাউকে বলেনি, কিন্তু সাকরাইলের যাত্রা দলের ম্যানেজার জনে জনে সেই গল্প করে বেরিয়েছে। হরিহরের কোনো দিন উন্নতি হবে না। উন্নতি করতে গেলে এক দল ছেড়ে অন্য দলে যেতে হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি দিতে হয়, তাহলেই না বড় মানুষ হওয়া যায়। যারা বড় মানুষ হয়েছে তারা কখনো এক জায়গায় আটকে থাকেনি। কিন্তু হরিহরের মনে হয় এই ভালো, মাসে দু একটা ছাড়া তার কাজ জোটে না। যতীনপুরে যেটুকু জমি আছে এটুকু তার দাদা নরহরি চাষবাস করে, তা থেকে যেটুকু আসে তাতে তার একা সংসার কোনো মতে চলে যায়। কিন্তু সকাল আর এই রাতের বেলা হারমোনিয়াম নিয়ে বসলে মনের সমস্ত দুঃখ যেন কোথায় উড়ে চলে যায়। একা একা বাজনা বাজাতে হরিহরের চোখে জল আসে। বাবা মায়ের কথা মনে পড়ে, কিন্তু সেই সব কথা সামান্য মুহূর্তের জন্যই। তারপর বাজনার মধ্যে ডুবে গেলে তার আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না। আজও তেমন হয়েছিল। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে হরিহর বেছে বেছে একটা দুঃখের গানের বাজনা ধরল। যাত্রা দলের এই গানের সময় যে বাজনা সে বাজায় তাতে তাদের লোকের চোখে জল আসতে বাধ্য, সেটাই সে বাজাচ্ছিল আজ। এমন সময় কেমন যেন তাল কেটে গেল। বৃষ্টির মধ্যে ছপ ছপ করে একটা পায়ের শব্দ যেন স্পষ্ট শুনতে পেল। তার বাড়ির উঠোনের দিক থেকে চকচকে পায়ের শব্দটা দ্রুত দেয়ালের দিকে এসে তারপর কোথায় যেন মিলিয়ে গেল। স্পষ্ট যেন মনে হলো কেউ একজন আমার বাড়ির ভিতরে ঢুকছে। কে রে? দাদা? দাদা নাকি এত রাতে? এত রাতে হরিহরের বাড়িতে মাঝে মাঝে নরহরি ছাড়া আর কেউ আসে না। কিন্তু বাজনা থামিয়ে লণ্ঠনটা চোখের পাশে তুলেও বাইরে কাউকে দেখতে পেল না। আর একবার হেরিকেনটার ওপর হাত রাখতে যাবে, এমন সময় তার চোখ চলে গেল লম্বা টানা মাটির বারান্দার এক পাশে। মাটির ওপর উবু হয়ে ওটা কে বসে আছে হ্যারিকেনের আলোতে ভালোভাবে না দেখা গেলেও অল্প অল্প চোখে পড়ে, আর সেটুকুই যথেষ্ট ছিল। হরিহরের কাপড়টাকে চিনতে অসুবিধে হলো না। এই কাপড়টা সে খুব ভালো করে চেনে। এই কাপড়টাই তো ছিল মৃত্যুঞ্জয়ের গায়ে। যখন সে মরেছিল এই কাপড়টা গায়ে দিয়েই তো তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল। ব্যাপারটা মনে হতে এই হরিহরের গোটা শরীর যেন কেমন শিরশির করে ওঠে। আজ আবার শনিবার রাতে, তাহলে কি তার বাজনা শুনতে পারাপার থেকে মৃত্যুঞ্জয় আবার ফিরে এসেছে? কথাটা ভাবতে না ভাবতেই বারান্দার এক পাশ থেকে কাতর গলায় মৃত্যুঞ্জয় বলে উঠল, বড় কষ্ট হরিহর, বড় কষ্ট, বাঁচা, আমায় বাঁচা। হরিহর চমকে ওঠে। মৃত মানুষকে সে বাঁচাবে কি করে? আর মৃত্যুঞ্জয়েরই বা কিসের কষ্ট? ততক্ষণে মৃত্যুঞ্জয় হামাগুড়ি দিয়ে তার দিকে আসতে শুরু করেছে।
শেষের দিকে মৃত্যুঞ্জয় হাঁটাচলা করতে পারত না। দুই পায়ে ঘায়ের মতো হয়ে দুটো পাই অকেচু হয়ে গিয়েছিল। তখন থেকে এইভাবে হামাগুড়ি দিয়ে দিয়ে ঘরের মধ্যে চলাফেরা করত সে। আর তারপর? হরিহর চমকে উঠে চিৎকার করতে যাবে, ততক্ষণে মৃত্যুঞ্জয় বারান্দার কাছে ঘেঁষতে ঘেঁষতে তার কাছাকাছি এসে পড়েছে। বাতাসে একটা অদ্ভুত কটু গন্ধ ছড়িয়েছে। হরিহরের বাজনা তখন মাথায় উঠে গেছে। কোনো রকমে হেরিকেনটাকে চাপটে ধরে সে মৃত্যুঞ্জয়ের দিকে তাকিয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলল, মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়, তুই এখানে এসেছিস কি করে? তোর তো তোর তো এইখানে থাকার কথা নয়। তুই তো মরে গেছিস। মরার পরেও যে যন্ত্রণা যায়নি রে, এখনো যায়নি। দুটো পা বিষের মতো ব্যথা। কোন জন্মে যে কি পাপ করেছিলাম, তার জন্য এত কষ্ট আমায় পেতে হচ্ছে। একটা কাজ কর, ওই 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 উঠোনের পাশে রাখা দাটা দিয়ে আমার পা দুটো কেটে ফেলতো। কেটে ফেল আমার পা দুটো, কেটে ফেল। বলতে বলতে মৃত্যুঞ্জয় আরো কাছে এসে পড়েছে। হরিহর অবাক হয়ে দেখল মৃত্যুঞ্জয়ের দু চোখে মণি নেই। সাদা ফ্যাকাশে মণিহীন একজোড়া চোখ। মুখের চামড়াটা যেন হাড়ের সঙ্গে গিয়ে লেগেছে। তার মাঝে অদ্ভুত কিছু ক্ষত মুখে রয়েছে। মৃত্যুর সময় যেমন ছিল তেমন নয়। এই ক্ষত বোধ হয় তারপরে কখনো হয়েছে, কিন্তু মৃত্যুর পরেও আবার কিছু থাকে নাকি? হরিহর কথাগুলো ভাবছে আর মৃত্যুঞ্জয় অনেকটা এগিয়ে এসেছে। এবার মৃত্যুঞ্জয়ের গলা থেকে একটা অদ্ভুত কান্নার সুর বেরিয়ে এলো। একসঙ্গে অনেকগুলো কুকুর কাঁদলে যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দ। হরিহর পেছনের দিকে ফিরে ঘরের ভেতরে ঢুকতে যাবে, ঘরের দরজাটা তরাম শব্দ করে একা একাই বন্ধ হয়ে গেল। হরিহর আর বসল না। হারমোনিয়ামটাকে সেইখানে রেখে সেই ঝড় বৃষ্টির মধ্যে একটা প্রচণ্ড চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল বাইরে উঠোনের দিকে। পেছনে শুনতে পেল মৃত্যুঞ্জয় বলছে, চলে যাস না, দাঁড়া, আমার বড় কষ্ট, আমার বাঁচা, বাঁচা। চায়ের গ্লাসে লম্বা একটা চুমুক দিয়ে গাঙ্গুলি মশাই একবার এদিক ওদিক তাকিয়ে দেখল বাইরে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সময় হারুর চায়ের দোকানের এক পাশে ছোট ঘুমটির মতো জায়গায় ওদের বসার ব্যবস্থা হয়। উল্টো দিকে বাবু আর বসন্ত বসে রয়েছে। বাবুর সঙ্গে চোখাচোখি হতেই বাবু বলল, ফরেস্ট অফিসারের চাকরি যখন ছাড়লেন তখন কি করলেন? কি আর করব, প্রথমে মনে হলো বাড়ি ফিরে যাই। তারপর ভাবলাম বাড়িতে ফিরেই বা কি হবে। বাড়িতে ফিরলেই আবার নতুন করে কাজকর্ম খুঁজতে হবে, আবার বিয়ে টিয়ে করে সংসার জীবন পালন করতে হবে। এসব করার ইচ্ছা কখনোই ছিল না। তাই ফরেস্ট অফিসের কাজে যখন বেরিয়ে এলাম, তখন ভাবলাম ঘুরে ঘুরে গোটা পৃথিবী দেখব। গোটা পৃথিবী দেখতে কত টাকা লাগে জানেন গাঙ্গুলি মশাই? আমি ভালোই জানি, স্বপ্ন দেখতে হলে বড় স্বপ্ন দেখতে হবে। ভেবেছিলাম আমি হিমালয়ের শৃঙ্গ জয় করব, পদ্মা নদীতে বর্ষার রাতে সাঁতার কেটে এপার ওপার হব, পৃথিবীর সর্বশেষ স্থলভাগ পর্যন্ত পৌঁছে যাব, যার পর সমুদ্র ছাড়া আর কিছুই নেই। সমুদ্রের মাঝে কোনো এক দ্বীপে একা একা বাস করব কিছুদিন। অনেক কিছুই ভেবেছিলাম, কিন্তু চাকরি ছেড়ে বেরোবার পর বুঝতে পারলাম এত কিছু একসাথে আর এই এক জীবনে কখনোই সম্ভব নয়, বিশেষ করে টাকা ছাড়া। হারু কিন্তু কথাটা মিথ্যে বলেনি। কিন্তু হারু, তুই যেমন মনে করিস ব্যাপারটা কিন্তু তেমন নয়। টাকা ছাড়া অনেক জায়গায় ঘুরে বেড়ানো যায়। আমিও সেইভাবেই বেরিয়ে এলাম। তারপর ঘুরতে ঘুরতে এই দেখো আর কি,
ও হ্যাঁ, মনে পড়েছে। তোমরা বলেছিলে না একটা গল্প শুনবে। তা আমার ফরেস্ট অফিসের চাকরি জীবন শেষ হওয়ার পরেই আমার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। হাড়ু সসপ্যানের ওপর গরম জলের মধ্যে চা পাতা ছড়িয়ে দিচ্ছিল। এই কথায় সে কি যেন একটা বলল, বোঝা গেল না। তারপরেই খিঁক করে হেসে উঠল। সেদিকে একদম গুরুত্ব না দিয়ে গাঙ্গুলি মশাই বলল, তোমরা কখনো জীবন্ত মৃতদেহ দেখেছ? বাবু আর বসন্ত একবার একে অপরের মুখ চাওয়াচাই করে নিয়ে বসন্ত বলল, জীবন্ত মৃতদেহ মানে ঠিক কি বলুন তো? অনেকে মৃত্যুর পরে বেঁচে ওঠে, নাকি বেঁচে থাকা অবস্থায় মারা যাওয়া? দুটোই বলা যায়। যে মৃতদেহ আবার বেঁচে উঠেছে, কিংবা যে মানুষটা জীবন্ত অথচ তাকে দেখে মনে হচ্ছে মৃতদেহ। একটা অদ্ভুত ঘটনা আমার সামনে ঘটেছিল, কিন্তু তার আসল রহস্য আমি আজও খুঁজে বার করতে পারিনি। বাবু এসব ব্যাপারে একটু ভয় পায়। টিপটিপ করে বৃষ্টি শুরু হওয়ার পরে আকাশটা কালো হয়ে গিয়েছিল। সে একবার ছোট্ট খোপড়ির মধ্যে দিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখল, তারপর বলল, আবার ভূতের গল্প? আচ্ছা, আপনার জীবনে ভূত ছাড়া কি অন্য কিছু কখনো ঘটেনি? বিয়ে তো করেননি। বিয়ে না করলে শুনেছি লোকেরা ভূত দেখে বেশি। তা হতেও পারে, আবার নাও হতে পারে। সে কথার বিরোধিতা আমি করব না। তবে বিয়ে করার ইচ্ছে যে ছিল না তা কিন্তু নয়, ছিল। কিন্তু সে এক দুঃখের কথা ভাই, সে তোমাদের অন্য সময় বলবো। গাঙ্গুলি মশাইয়ের মুখ দিয়ে এমন দুঃখের একটা দীর্ঘশ্বাস শুনে ওদের কৌতূহল হয়েছিল। কিন্তু সেই সময় গাঙ্গুলি মশাই তার নিজের ভাষায় মনে মনে গল্পটাকে গুছিয়ে নিচ্ছিল। সেটা বুঝতে পেরে তারাই আর প্রশ্ন করল না। শুধু বসন্ত বলল, ফরেস্ট অফিসের চাকরি ছেড়ে সেখান থেকে সোজা গিয়ে সেই অদ্ভুত ঘটনাটা দেখেছিলেন, বাড়িতে ফিরে আসেননি? গাঙ্গুলি মশাই আর একবার চায়ে লম্বা চুমুক দিয়ে গ্লাসটাকে নামিয়ে রেখে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। তারপর বলতে শুরু করলো, ফরেস্ট অফিসারের চাকরিটা ছেড়ে দিলাম তখন আমি মোহনপুর বলে একটা গ্রামের শেষে জঙ্গলের কাছে রয়েছি। সেখান থেকে বেরিয়ে আসার সময় সেখানকার যে বড় অফিসার ছিল তার সঙ্গে আমার বেশ কিছুক্ষণ কথা হলো। তিনি অনেক কিছুই বললেন। শুধু শুধু এই সময় চাকরি ছেড়ে দিয়ে লাভ কিছুই নেই। তবু যখন ইচ্ছে হয়েছে ঘুরে এসো কয়েকটা দিন। ভেবেছিল আমি হয়তো আবার ঘুরে ফিরে এই চাকরিতে জয়েন করব, কারণ ততদিনে চাকরিতে আমার বেশ পদোন্নতি হয়েছে, বেশ নামও হয়েছে। বড় অফিসারের পরে ও জঙ্গলে আমারই জায়গা ছিল। তাছাড়া এর আগেও কয়েকটা জঙ্গলে আমি বড় অফিসের ভূমিকাতেও ছিলাম। তার কাছে খোঁজ নিয়ে জানতে পারলাম এখান থেকে হাঁটা পথে প্রায় 2 গ্রাম দূরে যতীনপুর বলে একটা গ্রাম আছে। গ্রামটা বেশ ভালো। তাছাড়া সেই গ্রামে অফিসারের চেনাশোনার লোক রয়েছে। তার বাড়িতে গিয়ে কয়েকটা দিন কাটিয়ে দিতে পারি। আসলে জঙ্গলে কয়েকদিন ঘুরে ঘুরে শরীরটা হঠাৎ করে খারাপ করে ফেলেছিলাম। রাতের দিকে বৃষ্টি হতো, সেই বৃষ্টির মধ্যে আমাদের এদিক ওদিক যেতে হতো। তাই তার বাড়িতে গিয়ে কয়েকটা দিন বিশ্রাম নিলে শরীরটা ঠিক হবে, তারপরে যেখানে যাওয়ার যাব। তাকে অনেক ধন্যবাদ জানিয়ে তার কাছে যতীনপুরে সেই লোকটির ঠিকানা নিয়ে পৌঁছে গেলাম সেই বাড়িতে। তার নাম হলো নরহরি সামন্ত। তার বউ, ছেলে আর তার এক ভাইকে নিয়ে তার সংসার। যদিও তার ভাই হরিহর সামন্ত থাকতো পাশের বাড়িতে। তো নরহরির বাড়িতে গিয়ে উঠতেই শুনলাম তার ভাই হরিহরেরও নাকি খুব জ্বর। আমি মজা করে বললাম, দেখেছো, ঠান্ডায় বৃষ্টিতে আমিও জ্বর বাঁধিয়ে ফেলেছি, আর তোমার ভাইও জ্বর বাঁধিয়ে ফেলেছে। তা কি করে জ্বর হলো? বৃষ্টিতে নাকি? আমার কথায় নরহরি তার বউয়ের দিকে তাকালো। তখন সন্ধ্যা হয়েছে। ঘরের মধ্যে টিম টিম করে হেরিকেনের আলো জ্বলছে, বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমি বুঝতে পারলাম কিছু একটা ব্যাপার রয়েছে। কৌতূহল বাড়ল। তোমরা তো জানো
কৌতূহল আমার ছোট থেকেই অনেক বেশি, তার জন্য অনেক সমস্যায় আমাকে পড়তেও হয়েছে। কিন্তু আসল যে সমস্যা সেটাকে বাদ দিতে পারলে জীবনটা হয়তো অন্যরকম হতো, কিন্তু সেইটাই পারিনি। কৌতূহল ছাড়তে আমি কখনোই পারিনি। আমি বুঝতে পারলাম এখন কিছু বলে লাভ নেই, চুপ করে থাকতে হবে। কিছুক্ষণ পর নরহরি বলল, না বাবু, একই আপনি বড়বাবুর বন্ধু, আপনি নিজেও ফরেস্টের অফিসার, আপনি এসব বিশ্বাস করবেন না। তার গলাটা শুনে বুকের ভেতর আমার রক্ত ততক্ষণে ছলকে উঠতে শুরু করেছে। অবিশ্বাসের কথা যখনই উঠে আসে তখনই অলৌকিক অদ্ভুত কিছু জানা যায়। তাই আমি একটু রয়ে শুয়ে বললাম, আহা, বলেই দেখো না, তারপরে তো বুঝতে পারবো বিশ্বাস করবো কি করবো না। আমাদের গ্রামের মৃত্যুঞ্জয় এই সপ্তাহখানেক আগেই মারা গেছে। মৃত্যুঞ্জয়ের 2 পায়ে ঘা হয়েছিল, সে একদমই পা নাড়াতে পারতো না, কোনো রকমে ঘরের মধ্যে ঘষতে ঘষতেই চলতো। তাকে ডাক্তারও দেখানো হয়েছিল, গ্যাংগ্রেন নাকি ওই কী সব যেন বলেছিল। সেই মৃত্যুঞ্জয় সপ্তাহখানেক আগেই একদিন হঠাৎ করে মারা যায়। তার বাড়িতে লোকজন খুব একটা যেত না, কিন্তু মাঝে মধ্যে খোঁজ খবর নেওয়ার জন্য গ্রামের লোকেরা ওদিকে যেত। 2-3 দিন ধরে তার ঘরের দরজা বন্ধ দেখে কোনো খবর না পেয়ে আমাদের গ্রামেরই একজন দেখতে যায়। ঘরের দরজায় ধাক্কা দেওয়ার পরেও যখন সে দরজা খুলল না, তারপর গ্রামের লোকজন নিয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে দেখা যায় মৃত্যুঞ্জয় মাটির উপরে মরে পড়ে আছে। মরেছেও অদ্ভুতভাবে, 2 হাত উপর করা মাটির উপরে, আর সে 2 হাতের মধ্যে মাথা গোঁজা, যেন বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে যেতে যেতে হঠাৎ করে মরে গেছে। মাথাটা হাতের উপরে রেখে, আর সেই অবস্থাতেই শরীর শক্ত হয়ে গেছে। ওরা গিয়ে ধরতেই সঙ্গে সঙ্গে হেলে পড়ে মাটির উপরে। ততক্ষণে চারপাশে মাছি পিঁপড়ে সবকিছুই জমে তার শরীরে জড়ো হতেও শুরু করেছে। পায়ের ঘায়ের রক্ত পুঁজ বেরিয়ে বিভৎস এক গন্ধ। তারপর তার মৃতদেহ নিয়ে সেদিনই গ্রামের শ্মশানে পুড়িয়ে দেওয়া হলো। কিন্তু সমস্যাটা হলো তারপরে আবার কি হলো? মৃত্যুঞ্জয় মারা গিয়েছিল সপ্তাহখানেক আগে, কিন্তু তার মাত্র 3 থেকে 4 দিন পর একদিন হঠাৎ করে হরিহর রাতের বেলা তারই বাড়ির দাবার কাছে ওকে দেখতে পায়। মৃত্যুঞ্জয়ের নাকি খুব কষ্ট হচ্ছে, সে তাকে বাঁচাবার জন্য বলে। এমনকি ঘরে থাকা একটা দা দিয়ে মৃত্যুঞ্জয়ের পা দুটো কেটে ফেলার কথাও বলে। আশ্চর্য, যদি মৃত্যুঞ্জয় নামের লোকটি মারা গিয়ে থাকে তাহলে সে আবার ফিরে এলো কি করে? আর ফিরে যদি আসে তাহলে এমন কথা বলবে কেন? আমি তো শুনেছি মৃত্যুর পরে যদি কেউ ফিরে আসে হয় সে ভয় দেখায়, না হলে অন্য কিছু করে। বাঁচাবার কথা বলতে গেল কেন? এ কি আর তখন আমি জানি? নরহরি বলল তাই শুনলাম। হরিহর সেই রাতে ভয় পেয়ে পালিয়ে এসেছিল নরহরির কাছে। ঘরের দরজার ওপর প্রবল ধাক্কা শুনে নরহরি ঘরের দরজা খুলে দেয়। হরিহর আর কিছু বলতে পারেনি, ঘরের ভেতরে ঢুকেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিল। শুধু মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় এই কথাটা নাকি 2 বার তার মুখ থেকে শোনা যায়। নরহরির মুখে কথাগুলো শুনে আমি কিন্তু অবাক হলাম। এমন কথা তো আগে কখনো শুনিনি। তাই আমি বললাম, অদ্ভুত ব্যাপার, যদি মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর তার আত্মাও ফিরে আসতো তাহলে এমন কেন করত? দেখা দিয়ে কি তাকে কিছু বলতে চেয়েছিল? এইবার নরহরির বউ বলল, আমরা কি করে বলবো বলুন তো বাবু, অত কিছু তো আমরা বুঝতে পারিনি। ও ভীষণ ভয় পেয়েছে। আমার দেওর এখন ঘরে আছে। যতীনপুরের যাত্রাপালার একটা দাওয়াত ছিল, সেই পালায় অন্য একজনকে নিয়ে গেছে। আমার দেওর খুব ভালো হারমোনিয়াম বাজায়, তাকে ছাড়া যতীনপুরের যাত্রাপালা অসম্পূর্ণ। এমনভাবে চলতে থাকলে তার গান বাজনা সব মাথায় উঠবে। ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। না না, ব্যাপারটাকে তো এভাবে ফেলে রাখা যায় না। চলো তো একবার দেখে আসি। আমার কথায় নরহরি খুশি হলো। তারপর টিপ টিপে বৃষ্টির মধ্যে একটা গামছা মাথায় নিয়ে
আমি আর নরহরি বেরিয়ে পড়লাম। যদিও তাদের বাড়ি পাশাপাশি, তবু ঘর থেকে বেরিয়ে উঠোন পেরিয়ে রাস্তায় নেমে আবার পাশের বাড়িতে যেতে হয়। টিপ টিপে বৃষ্টি হলেও তাতে ভিজে যাব, তাই আমরা বেরিয়ে হরিহরের বাড়ির কাছে যখন এলাম, তখন আকাশে কালো মেঘ আরও বাড়তে শুরু করেছে। বৃষ্টির বেগ বাড়ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। হরিহরের বাড়ির বারান্দার কাছে উঠে দরজার মধ্যে নরহরি ধাক্কা দিতে যাবে, এমন সময় তাকে আমি থামিয়ে দিলাম। ঘরের ভেতর থেকে একটা শব্দ আসছে। একটু অবাক হয়ে সে কিছু বলতে গেলে তাকে আমি চুপ করতে বললাম। ঘরের দরজার কাছে কান পাতলাম। ঠিক ধরেছি, ঘরের ভেতর থেকে কার যেন কথা বলার শব্দ ভেসে আসছে। আমি বললাম, বাড়ির পেছনের দিকে কোনো জানলা আছে যেখান থেকে ঘরের ভেতরে দেখা যাবে? মাটির ঘর, ওপরে ঘরের শক্তপোক্ত চাল, কাঠের জানালা। পেছনের দিকে সেই জানলাটা আছে জানতেই নরহরিকে নিয়ে সেইখানে চলে গেলাম। নরহরি তো আমার কাজে ভীষণ অবাক। জানলাটা বন্ধ, তবে পুরনো দিনের জানলা। এখানে ওখানে সামান্য ফুটি ফাটা আছে। সেই ফুটি ফাটার একটার মধ্যে চোখ দিলাম। সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার মনে হলো। আমি জানলার যেই ফুটোর মধ্যে চোখ দিয়ে দাঁড়িয়েছি, জানলার ঠিক ওপাশে সেই ফুটোর কাছেই কেউ দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে দেখছে। মুহূর্তের মধ্যে চোখটা সরিয়ে ফেললাম। আমার সরে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা আঙ্গুল ওই ফুটোর ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো। ওটা মানুষের আঙ্গুল যে নয় তা বুঝতে অসুবিধে হলো না। একটা কঙ্কালের লম্বা হাতের ওপরে চামড়া বসিয়ে দিলে যেমন অবস্থা হয়, ঠিক তেমনই আঙ্গুলটা। কেমন যেন খাওয়া খাওয়া কিসে যেন খেয়েছে। আরশোলা কিংবা ইঁদুর আঙ্গুলের মাথায় ফুটো করলে যেমন হয়, অনেকটা তেমন। তোমরা বলতেই পারো এত কিছু আমি দেখলাম কি করে? সঙ্গে করে কিন্তু একটা হেরিকেন নিয়ে এসেছিল নরহরি। জানলার এক পাশে সেটাকে রেখে তারপরে আমি চোখ দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে যদি চোখটা সরিয়ে না আনতাম, তাহলে ওই আঙ্গুলটা আমার চোখের ভেতরে ঢুকে পড়ত। কথাটা শুনে বাবুর শরীরটা কেমন যেন শিরশির করে ওঠে। বসন্ত কৌতূহলী হয়ে তাকিয়ে থাকে, আর হারু নিজের কাজ করতে করতে মাঝে মাঝে কান খাড়া করে শুনছিল। নরহরি চমকে উঠেছিল, আর ঠিক তখনই ঘরের ভেতর থেকে হরিহরের গলা শোনা যায়। বাইরে কে? আমি বিরাজমোহন গাঙ্গুলি। আবার কিছুক্ষণ সব চুপচাপ। আমি ততক্ষণে নরহরিকে নিয়ে বাড়ির দরজার কাছে চলে গেছি। দরজা খুলতেই দেখি হরিহর দাঁড়িয়ে। তাকে চিনতে ভুল হয় না। নরহরি আর হরিহরের মধ্যে মুখের অনেক মিল। শুধু হরিহরের চেহারাটা এই কয়েকদিনে যে ভীষণ শুকিয়ে গেছে তা বোঝা যায়। চোখের তলায় কালি, মুখ ফ্যাকাশে, মাথার চুল উস্কো খুস্কো উদ্ভ্রান্তের মতো। একবার ঘরের ভেতর চোখ চালিয়ে নিয়ে বলল, দাদা তুই এখানে এই সময়? আর ইনি কে? আমি তাকে কথা বলতে না দিয়ে তাকে ঠেলেই ঘরে ঢুকে পড়লাম। হেরিকেনটা নিয়ে ঘরের ভেতর চারদিকে এদিকে ওদিকে তাকিয়ে দেখতে দেখতে বললাম, তোমার ঘরে কেউ একটা ছিল একটু আগে। তোমায় কারোর সঙ্গে কথা বলতে শুনেছি। পেছনে ঘুরে তার মুখের ওপর শক্ত দৃষ্টি আনতেই হরিহর কান্নায় ভেঙে পড়ল। ধপ করে মেঝের ওপর বসে হাওমাও করে কাঁদতে কাঁদতে বলল, মৃত্যুঞ্জয় এসেছিল, আমার কাছেই এসেছিল। প্রত্যেক দিন রাতেই ও আমার কাছে আসে। ও ও কাউকে তার কথা বলতে বারণ করেছে। বলেছে আমায় ওকে সাহায্য করতে হবে। নরহরি সেই কথা শুনে প্রায় চিৎকার করে বলে উঠল, তোকে তো আমি আগেই বলেছিলাম কিছু হলে আমায় বলবি, সে কথা বলিসনি কেন? হরিহরের গলায় কান্না, চোখ থেকে জল পড়ছে। সে দুটো হাত দিয়ে নিজের মাথার ওপর চাপড়াতে চাপড়াতে বলল,
মৃত্যুঞ্জয় বলেছিল আমি যেন কাউকে কথা না বলি, তাহলে তাহলে ও তোদের সবার ক্ষতি করবে দাদা, তাই আমি বলিনি। পল্টুকে যে আমি বড় ভালোবাসি রে, ওর যদি কিছু হয়ে যায়। পল্টু অর্থাৎ নরহরির ছেলে এই সমস্ত ব্যাপার শুরু হওয়ার পর পল্টুকে নরহরি তার বউ মিলে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। হরিহর ভেঙে পড়েছিল। আমি ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে ঘরের আলোটা বাড়িয়ে দিয়ে তার পাশে এসে বসলাম। বললাম, আসল ব্যাপারটা কি হয়েছে আমায় খুলে বলো তো হরিহর, না হলে এমনভাবে কিন্তু চলতে পারে না। এতটা ভয়ে ভয়ে এমনভাবে থাকতে থাকতে তুমি যে কোনো এক সময় মারা যাবে। আমার তো মরে যেতে ইচ্ছে করছে, আবার। হরিহরের কথা শেষ হলো না, তার আগেই পেছনের দিকের জানলাটা দারুণ শব্দ করে খুলে যেতে আমরা তিনজনে অবাক হয়ে তাকালাম। সেই জানলার ওপারে দাঁড়িয়ে রয়েছে একটা ছায়া মূর্তি। বিদ্যুৎ চমকের আলোতে তার পেছনের দিকে যেটুকু দেখা গেল সেটা হলো তার মাথায় চুল নেই, আর গোটা মাথায় জমাট পড়া ভাব। রক্ত মাংস সব কিছু যেন একসঙ্গে তলা পাকিয়ে তার মাথাটাকে অদ্ভুত করে রেখেছে। সে অদ্ভুত গলায় বলল, তোকে বলেছিলাম না কাউকে আমার কথা বলবি না? হ্যাঁ, বলেছিলাম তো কাউকে আমার কথা বলবি না। হরিহর ভয়ে কেমন যেন সাদা পাথরের মতো হয়ে গেল। থতমত খেয়ে কি করবে বুঝতে পারল না, কিন্তু আমি সঙ্গে সঙ্গে হ্যারিকেনটা তুলে নিয়ে ছুটে গেলাম জানলার দিকে। জানলা দিয়ে হ্যারিকেনটাকে ছুঁড়ে ওই মূর্তিটার গায়ে মারব বলে ঠিক করেছিলাম, কিন্তু জানলায় গড়ার দেওয়া। আমি যেই জানলার কাছে ছুটে এসেছি সঙ্গে সঙ্গে মূর্তিটা অন্ধকারের এক পাশে সরে গেল। হরিহর ভয় পেয়ে বলল, এইবারও আমায় ছাড়বে না, ও কিছুতেই ছাড়বে না আমাকে। আমি এগিয়ে এসে হরিহরের পাশে বসে তার কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বললাম, আসল ব্যাপারটা কি হয়েছে তা আমায় খুলে বলো তো হরিহর। আমার মনে হয় কোনো একটা মিথ্যে কথা তুমি বলছো। যেদিন মৃত্যুঞ্জয় মারা যায় সেদিন সকালে আমি ওর বাড়িতে গিয়েছিলাম। মৃত্যুঞ্জয়ের সঙ্গে আমার তেমন কোনো দরকার ছিল না, আমি এমনি ওই পথেই আসছিলাম বলে ভাবলাম তার সঙ্গে একবার দেখা করে আসি। তাছাড়া বাড়িতে থাকলে বাড়ির বাইরে সব সময় যাওয়া হয় না। সকালে মৃত্যুঞ্জয় যখন বাড়িতে যাই তখন দরজাটা খুলতে হয়, কারণ সে উঠে দাঁড়াতে পারে না। তাই আমাদের গ্রামের এক ছুতারকে দিয়ে তার ঘরের দরজার নিচের দিক দিয়ে শেকলের ব্যবস্থা করা হয়েছে। শেকল খোলার পর যখন মৃত্যুঞ্জয়কে দেখি, মৃত্যুঞ্জয়ের দু চোখে ভয়, সে ভীষণ কাঁদছে। আমার দিকে ছুটে এসে আমায় জাপটে ধরে, ছুটে এসে মানে হামাগুড়ি দিয়ে, যতটা আসা যায় আর কি। আমরা ছোটবেলার বন্ধু, মানে ওই বছর 18-19 বছর পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল। তারপরে হঠাৎ করেই কোথায় যেন একটা গিয়েছিল। মৃত্যুঞ্জয় সেখান থেকে ফিরে আসার পর থেকেই এই বিপদটা তার শুরু হয়। দেখতে দেখতে প্রায় 10টা বছর এমনভাবেই কাটিয়ে ফেলেছে সে। কিন্তু সেই প্রথমবার আমি মৃত্যুঞ্জয়ের চোখে ভয় দেখতে পেয়েছিলাম। ভয় পাওয়া গলায় আমায় বলল, আর পারছি না রে, আর পারছি না, আমায় মুক্ত করে দে, আমায় মেরে ফেল, আমায় মেরে ফেল। এইসব কি বলছিস তুই? কিচ্ছু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। শহরে নিয়ে যাব তোকে, বড় ডাক্তার দেখাবো। আসলে আমি তো গ্রামে বেশি থাকতেই পারি না, সেই জন্যই। একটা উপায় আছে, ওই ঘরের পাশে রাখা বটিটা দিয়ে কেটে ফেল, না হলে দাটা নিয়ে আয়, দাটা দিয়ে কেটে ফেল, যেটা দিয়ে কাটতে পারবি কাট, কিন্তু মুক্ত কর আমায়। এসব তুই কি বলছিস? বড় ডাক্তার যখন তোকে দেখেছিল মনে নেই? তোর এই ঘাটা যখন পায়ের পাতা থেকে একটু উপরে উঠছিল তখন কেটে ফেললেও তাও একটা ব্যবস্থা হতো, কিন্তু এখন হাঁটু পর্যন্ত উঠে গেছে। এখন তোর পা কেটে ফেললে তুই আর বাঁচতে পারবি না। মৃত্যুঞ্জয় তারপরই হাউ মাউ করে কেঁদে উঠল। দেখলাম সে চেষ্টা সে নিজেও করেছে। ঘরের মধ্যে রক্তের একটা দাগ পড়েছে এক পাশে, বোধহয় সেই দাটা নিয়ে চেষ্টা করেছিল, কিন্তু নিজের হাতে নিজের পাটা কাটতে পারেনি। সর্বনাশ,
নিজের হাতে নিজের পা কাটতে চেয়েছিল। তাই তো, দেহ যখন পাওয়া যায়, আপনাকে বলেছিলাম না ঘরে রক্ত সব কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল, আমার তো মনে হয় দা দিয়ে সত্যি সত্যি সে নিজের পায়ের ঘাগুলোকে কেটেছিল। কথাটা শুনে কেমন যেন গাটা কুলিয়ে উঠল। ততক্ষণে হরিহর কেমন শান্ত হয়ে গেছে, তার কান্না বন্ধ। বিছানার ওপর চুপ করে বসে পড়েছে সে। আমার মনে হয় মৃত্যুঞ্জয় বুঝতে পেরেছিল সে আর বেশি দিন বাঁচবে না, আর তাই মৃত্যুর আগে সেই যন্ত্রণাটাকে শরীর থেকে বাদ দিয়ে ফেলতে চেয়েছিল, যাতে মৃত্যুর পরে তার আর কোনো কষ্ট না হয়। কেন? মৃত্যুর পরে কষ্ট হবে কি করে? মৃত্যু মানে তো সব কিছু শেষ। গাঙ্গুলি মশাই বসন্তের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসল, তারপর বলল, মৃত্যুর পরে সব কিছু শেষ এ কথা আমরা জানি, কিন্তু দুনিয়াতে এমন অনেক কিছুই আছে বুঝলি, যেগুলোর সঠিক ব্যাখ্যা আমরা এখনো খুঁজে বার করতে পারিনি। হয়তো মৃত্যুঞ্জয় ঠিক বুঝতে পেরেছিল মৃত্যুর পরেও তাকে ওই 2 পায়ের যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াতে হবে, তাই সেদিন সকালে এসে নিজের পা দুটো কাটতে চেয়েছিল। আচ্ছা, মৃত্যুঞ্জয়ের মৃত্যুটা কিভাবে হয়েছিল? সে গ্রামে ভালো ডাক্তার ছিল না, পাশের গ্রাম থেকে এক ডাক্তারকে আনা হয়েছিল। সমস্ত কিছু দেখে শুনে সে বলেছিল মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছে ওই পায়ের জন্য। পায়ের বেঙ্গুইন পিষিয়ে গিয়ে একটু একটু করে শরীর দুর্বল হয়ে পড়েছিল। ঠিকমতো ওষুধপত্র না পড়ায় তা আরও ভয়ঙ্কর রূপ নিয়েছিল। তবে ডাক্তার নিজেও বলেছিল মৃত্যুঞ্জয় হয়তো বুঝতে পেরেছিল সে মারা যাবে। সেই দিন সকাল থেকে সে কিছুই খায়নি। আচ্ছা, তারপর? এ কথা শুনে বুঝতে পারলাম মৃত্যুঞ্জয় কোনো একটা অতৃপ্তি নিয়ে মারা গেছে, আর সেই কারণে সে বারবার ফিরে আসছে হরিহরের কাছে। কিন্তু সেটাও যদি হয় তাহলেও তো একটা বড় সড়ো গলদ রয়ে গেছে। হরিহর আর কিছু বলল না, সে কেমন যেন ক্লান্ত হয়ে পড়েছে। সেই রাতে আর তেমন কিছুই হলো না। আমি আর নরহরি রাতের বেলা ফিরে গেলাম তার বাড়িতে। সেখানে শুয়ে থাকতে থাকতে ভেবে চলেছি মৃত্যুঞ্জয়ের কথা। কখন যেন সেসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙল দেখি ঘরের ভেতরটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে। তারপরই মনে হলো ঘরের জানলাটা খোলা। সেই জানলার দিকে তাকিয়ে দেখি বাইরে আকাশের মেঘ পরিষ্কার হয়ে গেছে, চাঁদের আলো এসে ঘরে ঢুকছে। বিছানা থেকে উঠতে যাব এমন সময় মনে হলো বিছানার পায়ের কাছে কে যেন চুপ করে বসে আছে। আমি প্রথমে ভাবলাম নরহরি ঘরে ঢুকলো নাকি। তাছাড়া এই ঘর থেকে বাইরে বারান্দায় যাওয়া যায় এমন দরজা বলে তেমন কিছুই নেই। বারান্দার কাছে একটা দরজা আছে। পাশের ঘরে নরহরি আর তার বউ ঘুমায়, সে ঘরেও দরজা নেই। বারান্দার দরজায় এমনকি জানলাগুলো বেশ শক্তপোক্ত। আমি উঠতে যাব এমন সময় একটা চাপা দুর্গন্ধ ভেসে এলো আমার নাকে। তার সঙ্গে চাপা একটা গর্জন, অদ্ভুত কান্নার মতো সুর শোনা যেতে লাগলো আমার ঠিক পায়ের কাছ থেকে। আওয়াজটা বুঝতে আমার খুব দেরি হলো না। চুপ করে কিছুক্ষণ একভাবে শুয়ে রইলাম। তারপর যেন মনে হলো পায়ের কাছে যে বসেছিল সে নিচে নেমে গেছে। তারপর ঠিক বিড়ালের মতো করে দরজা দিয়ে বাইরের দিকে চলে গেল। ঘরের মধ্যে থেকে সেই অদ্ভুত কটু গন্ধটা মিলিয়ে যাওয়া পর্যন্ত আমি বিছানার ওপরে চুপ করে শুয়ে রইলাম। তারপরে আস্তে আস্তে উঠে মাথার কাছে নিভে যাওয়া হেরিকেনটা জ্বালিয়ে গোটা ঘরে খুঁজে দেখেছিলাম। কোথাও কিছু নেই, শুধু মাটির ওপর দিয়ে কিছু একটা খসতে খসতে যাওয়ার মতো দাগ পেয়েছিলাম, তাছাড়া আর কিছু নেই। পরের দিন কিন্তু কিছু হলো না। হরিহরের সঙ্গে দিনের বেলায় বসে কথা বললাম। সে হারমোনিয়াম শোনাতে চায় না, কিন্তু তার মুখে শুনলাম সে ভালো হারমোনিয়াম বাজায়। এমনকি আশেপাশের লোকেদের কাছে হরিহরের হারমোনিয়ামের গুণগান শুনতে পেলাম। বিকেলের দিকে হরিহর বাড়িতে এলো। নরহরি, আমি আর হরিহর বসে বসে কথা বলছি।
এমন সময় একটা লোক এলো, বয়স্ক মতো লোক। হরিহর তাকে দেখে বলল, গোবিন্দবাবু, আপনি এই সময় এখানে? কি ব্যাপার? লোকটা একবার আমার দিকে তাকিয়ে হরিহরকে ডেকে নিয়ে গেল। একটু পরে উঠোনের কাছে দাঁড়িয়ে হরিহরের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলল। যখন চলে গেল, হরিহরের মুখটা আবার কেমন যেন হয়ে গেছে। সে আমাদের কাছে এসে বসতেই আমি বললাম, কি হলো বলো তো হরিহর, তোমাকে ওই লোকটি কি বলল? হরিহর নরহরির দিকে তাকিয়ে বলল, ঠিক ধরেছিলাম, মৃত্যুঞ্জয়ের শেষ কাজটা ভালোভাবে হয়নি। যাদের দিয়ে শ্মশানে পাঠানো হয়েছিল তারা মৃতদেহ চিতায় উঠিয়ে দিয়ে তারপরে বৃষ্টি শুরু হতেই সেখান থেকে চলে এসেছিল। গোবিন্দবাবু খবরটা এনেছেন, কিন্তু আশ্চর্য ব্যাপারটা হলো যে ডোম সেখানে ছিল সে জানায় ওরা চলে আসার পরে বৃষ্টি শুরু হতেই চিতা নিভে যায়। তারপর সেই ডোম বড় একটা লাঠি দিয়ে মৃতদেহ নামাতে গিয়ে দেখে মৃতদেহ সেখানে নেই। তার মানে মৃত্যুঞ্জয়ের মৃতদেহ সৎকার হয়নি, আর তার জন্যই এমন সব বিপদ হচ্ছে। কিন্তু মৃত্যুঞ্জয় তোমায় আর কিছু বলেছে? না বাবু, সে তো আমায় আর কিছুই বলেনি। শুধুই দুটো পায়ের যন্ত্রণার কথা ছাড়া সে আমায় আর কিছুই বলেনি। এখন কি করব? মনে মনে একটা সিদ্ধান্ত স্থির করে ফেললাম, আজকে সেই শ্মশানে একবার যেতে হবে। হরিহরকে বলতে সে রাজি হয়ে গেল, নরহরিও রাজি হয়ে গেল। তিনজনে মিলে তখনই বেরিয়ে পড়ে পাশের শ্মশানে গিয়ে পৌঁছালাম। ডোমের সঙ্গে সমস্ত কথা বলে দেখলাম গোবিন্দবাবুর বলা কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে গেল। ডোমও আমাদের সঙ্গে হাত লাগালো। শ্মশানে এদিকে ওদিকে খুঁজতে লাগলাম সেই মৃতদেহটা। মৃত্যুঞ্জয়ের গায়ে, হাতে, মুখে অদ্ভুত কিছু চিহ্ন ছিল। কেউ যেন খুপড়ে খুপড়ে মাংস তুলে নিয়েছে। তার মানে শিয়াল কুকুরে নিশ্চয়ই তার মৃতদেহ খেয়েছিল। একটা আশ্চর্য কথা তখন আমার মাথায় বারবার ঘুরে ফিরে আসছিল। মৃত্যুঞ্জয় নিজের মুক্তির জন্য গিয়েছিল হরিহরের কাছে, আর তার সঙ্গে তার পায়ের সেই যন্ত্রণা। তার মানে মৃত্যুর পরেও তার সেই দুই পায়ের যন্ত্রণা তাকে ভুগিয়ে চলেছিল। অনেক চেষ্টা করার পর একটু এদিক ওদিক খুঁজতেই শেষে মৃতদেহটা খুঁজে পাওয়া গেল। শ্মশানের একদম শেষের দিকে ঝোপঝাড়ের মধ্যে শিয়াল কুকুরে মৃতদেহ ধরে টানাটানি করছিল। আধ খাওয়া, প্রায় ছেঁড়া হয়ে আসা অবস্থায় মৃতদেহটা আমরা পেয়েছিলাম। আমি মৃতদেহের আঙ্গুলের দিকে তাকিয়ে দেখলাম, তার যে আঙ্গুলটা আমি দেখেছিলাম মাথাটা খানিকটা খাওয়া মতো, এটাও ঠিক তেমনটাই। অতি কষ্টে ডোম সেখান থেকে মৃতদেহটা তুলে আনলো। আবার চিতায় চাপানো হলো, কিন্তু মৃতদেহ কিছুতেই আগুনে জ্বলল না। অনেক চেষ্টা করতে করতে রাত হতে লাগলো, আর ওদিকে হরিহর আবার আগের মতোই ভয় পেতে লাগলো। আমার ভয় করছে। আমার মনে হচ্ছে মৃত্যুঞ্জয় আশেপাশেই কোথাও আছে, আমাদের দেখছে। অন্ধকারও হয়ে গেছে, আর এখানে থাকাটা মোটেই ঠিক হবে না। আমাদের এক্ষুনি এখান থেকে চলে যাওয়া দরকার। এমন অদ্ভুত ব্যাপার দেখে ডোম নিজেও ভয় পেয়ে গেছে। মৃতদেহতে যতই আগুন দেওয়া হোক, তেল দেওয়া হোক, কাঠ দেওয়া হোক, কিন্তু মৃতদেহ কিছুতেই আগুনে জ্বলে না। নরহরি এক সময় বলল, ওভাবে হবে না, আমার আমার দুটো বাঘ কেটে ফেল, না হলে মৃত্যুর পরেও যে আমি কষ্ট পাবো। নরহরির মুখ থেকে মৃত্যুঞ্জয়ের মতো অদ্ভুত গলা শুনে হরিহর ছিটকে গেল একপাশে। ডোম হাতে জ্বলন্ত আগুন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি নরহরির একপাশে দাঁড়িয়ে। নরহরি সেই চিতার দিকে তাকিয়ে দেখছে, আমাদের দিকে তাকাচ্ছে না। তার মুখটা অদ্ভুত শান্ত, চোখে মনি নেই, চোখটা উল্টে গেছে। নরহরি একটা হাত বাড়ালেই আমায় ধরতে পারবে। আমার গোটা শরীর যেন শিরশির করে উঠতে লাগলো। প্রচণ্ড ভয় আমার গোটা শরীরে ছড়িয়ে পড়ল। সেই এক মুহূর্তে আমি যে কি বড় ভুল করে ফেললাম। মৃত্যুঞ্জয় খোঁজ করতে করতে রাতের অন্ধকারে শ্মশানে চলে এসেছি। যদিও শ্মশান অতি পবিত্র জায়গা, কিন্তু যে মৃতদেহের সৎকার হয়নি সেই মৃতদেহ পবিত্র নয়।
নরহরির মুখ থেকে যেন আবার শোনা গেল মৃত্যুঞ্জয়ের গলা। আমায় এইটুকু সাহায্য কর হরিহর, আর কখনো তোদের কাছে আমি আসবো না। আমার দুটো পা কেটে ফেল, নাহলে জ্বলবে না, আমার সারা শরীর জ্বলবে না, আমার সারা শরীর না হলে চলবে না। কেন আমায় এরকম কাজ করতে বলছিস? তোর পা আমি কাটতে পারবো না। তুই 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 চলে যা, তুই চলে যা, এখান থেকে চলে যা। ঠিক আছে, তাহলে আমি নরহরিকে নিয়েই এখান থেকে চলে যাচ্ছি, আর তোদের কাউকে কখনো বিরক্ত করব না, কখনো না। আমার চোখের সামনে নরহরি হাঁটতে হাঁটতে জ্বলন্ত চিতার দিকে এগিয়ে যাচ্ছে দেখে আমি থাকতে না পেরে পেছন থেকে তাকে চাপটে ধরলাম। নরহরির শরীর বরফের মতো ঠান্ডা। সে মুখ তুলে আমার দিকে তাকালো। তার মুখে একটা অদ্ভুত ভয়ঙ্কর হাসি, চোখ দুটো সাদা, ফ্যাকাশে, মণিহীন। একটা প্রচণ্ড ধাক্কায় আমি ছিটকে গিয়ে পড়লাম। পেছনে হরিহর মাটির ওপর বসে দু হাতে মাটি থাবড়াতে থাবড়াতে চিৎকার করে কাঁদতে লাগলো। আমার দাদাকে ছেড়ে দে, ছেড়ে দে আমার দাদাকে। তুই যা বলবি আমি তাই করব, আমি তাই করব। ছেড়ে দে, ছেড়ে দে ভাই, আমার দাদাকে ছেড়ে দে। নরহরি সেই ভয়ঙ্কর দৃষ্টি নিয়েই এগিয়ে গেল হরিহরের দিকে। কোথা থেকে যেন নরহরির হাতে উঠে এসেছে একটা দা। সেটা হরিহরের সামনে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, সীতার আগুন এক্ষুনি নিভে যাবে, আমার দুটো পা কেটে ফেল, তারপর আমায় আগুনে দিবি, আর ওই দুটো পা আমার সঙ্গে চিতায় তুলবি না, ওটাকে। এমন অদ্ভুত গল্প শুনে বসন্ত আর বাবু দুজনেই অবাক হয়ে গিয়েছিল। হাড়ুও কাজ করতে করতে এই দিকে গল্প শুনে চলেছিল। আগের মতো না টিপ্পনি করে কথা বা কোনো কিছুই বলছিল না। গাঙ্গুলি মশাই হাতের ইশারায় হাড়ুকে আবার চা দিতে বলল। হাড়ু চা এনে রাখতেই তাতে একটা লম্বা চুমুক দিয়ে একবার গলা খাগড়িয়ে গাঙ্গুলি মশাই বলল, হরিহরের জায়গায় আমি থাকলে কি করতাম তা জানি না, কিন্তু হরিহর উঠে দাঁড়ালো, হাতে দাটা তুলে নিল। ততক্ষণে সেই চিতার আগুন সত্যিই নিভে গেছে। মৃত্যুঞ্জয়ের দেহটা একা একাই তপ করে বসে পড়েছে মাটির ওপরে। মৃত্যুঞ্জয়ের দুই চোখ বন্ধ, শরীরে নতুন করে পোড়ার কোনো চিহ্ন মাত্র নেই। হরিহর দু হাতে দাটা মাথার ওপর তুলল, চকচকে নতুন একটা দা। মৃতদেহের মাংস কাটা গেলেও হাড় কাটা যাবে কিনা বুঝতে পারছিলাম না। মাথার ওপর দাটা তুলে পায়ের হাঁটু বরাবর একটা প্রচণ্ড কোপ দিল হরিহর। কাটা রক্ত মাংস ছিটকে লাগলো তার গায়ে। অবাক হলাম, ওই শুকনো শরীরের মধ্যে এত রক্ত মাংস এলো কোথা থেকে। আরেকটা ব্যাপার দেখে আরও অবাক হয়ে গেলাম। পায়ের ওপর দাটা পড়ার সঙ্গে সঙ্গে নরহরি মাটির ওপর দপ করে পড়ে গেল। হরিহর ছুটে আসতে চেয়েছিল, কিন্তু মৃত্যুঞ্জয় আবার বলল, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, বেশিক্ষণ আমি আর এখানে থাকতে পারবো না, তাড়াতাড়ি কর। হরিহরের আবার কোপ পড়ল। ধারালো দায়ের কোপে যে কিভাবে সেদিন দুটো পা হাঁটুর কাছ থেকে অত শক্ত হাড় ভেঙে ফেলেছিল হরিহর, তা আমি জানি না। মনে হয় কোনো অদ্ভুত উপায়ে সেই ঘা ধরা দুটো পা হাঁটুর ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কাজ ছেড়ে হরিহর হাওমাও করে কাঁদতে কাঁদতে তার এক পাশে দু হাত ছড়িয়ে মাটির উপরে শুয়ে পড়েছিল। ডোম গিয়ে তাকে তাড়াতাড়ি সেখান থেকে সরিয়ে এনেছিল। তাকে আমি তুলে এক পাশে সরে গেলাম। দেখি আরও ভয়ঙ্কর ব্যাপার, দুটো পা ছাড়া মৃত্যুঞ্জয়ের মৃতদেহটা যেন একা একাই চিতার কাঠের উপরের দিকে উঠতে শুরু করেছে। তারপর মৃতদেহ যেভাবে শোয়ানো থাকে সেইভাবে চিতার উপরে সে শুয়ে পড়ল। চারপাশের বাতাসে কটু গন্ধটা ছড়িয়ে পড়তে শুরু করলো। নরহরি জ্ঞান হারিয়ে ফেলেছে। হরিহর কাপা কাপা গলায় আস্তে আস্তে বলল, আমার সাহস নেই বাবু, আপনি আপনি ডোমকে নিয়ে গিয়ে আগুনটা লাগিয়ে দিন। আপনি আগুন দিলেন? মিথ্যে বলবো না তোদের, ভয় কি আর আমার করছিল না? চোখের সামনে এমন বীভৎস ব্যাপারগুলো দেখে
ভয় করবে না? কিন্তু কি আর করি, নরহরি জ্ঞান হারিয়ে ফেলেছে। হরিহরের অবস্থা যে ভালো নয় সেটা বুঝতে পারছিলাম। ডোম আমার কাছে এসে আমায় উঠতে বলল, আমায় বোঝালো তাড়াতাড়ি আগুন জ্বালিয়ে দিয়ে ব্যাপারটা মিটিয়ে ফেলা দরকার, আবার যদি কিছু হয়। কাঁপা কাঁপা পায়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম চিতার দিকে। এখন যেন মনে হচ্ছে সত্যি সত্যি একটা মৃতদেহ শুয়ে আছে। পায়ের কাছটা যেখান থেকে কাটা হয়েছে সেখানে হাড়গুলো উকি মেরে যেন তাকিয়ে দেখছে আমারই দিকে। ডোমের সাহায্যে ভালো করে তেল ছড়িয়ে আগুন লাগাতে দাও দাও করে পুড়তে লাগলো মৃত্যুঞ্জয় দেহটা। পিছিয়ে আসছি এমন সময় একটা কথা মনে হতেই আবার চারিদিকে তাকালাম, কিন্তু না, কোথাও খুঁজে পেলাম না। বাবু একটু কৌতূহলী হয়ে বলল, কি খুঁজে পেলেন না? এত কিছু ঘটনার জন্য যেটা দায়ী সেটাকেই তো আর খুঁজে পেলাম না। মৃত্যুঞ্জয়ের সেই গ্যাংগ্রেন জুড়ে থাকা যে দুটো পা হরিহর নিজের হাতে কেটেছিল, আশেপাশে কোথাও সেই পা দুটোকে খুঁজে পেলাম না। চিতায় আগুন লাগিয়ে দিয়ে চলে আসছি এমন সময় কোথা থেকে যেন একটা তীব্র হাসির শব্দ শুনতে পেলাম, আর তারপরে কে যেন বলল, সেই তো কাটতেই হলো হরিহর। মৃত্যুর আগে কাটলে আমায় আর মৃত্যুর পরে এত কষ্ট পেতে হতো না। তোরা ভালো থাকিস, আমি আর তোদের কাছে আসবো না, আর কোনো দিনও আসবো না। কিন্তু মনে রাখিস হরিহর, তোর জন্য আমায় মৃত্যুর পরেও যন্ত্রণা ভোগ করতে হলো। আজকে গল্পটা যেন একটা হ্যাপি এন্ডিংয়ের দিকে চলে যাচ্ছিল, তাই দেখে হারু বলল, যার শেষ ভালো তার সব ভালো। তেমনটা আমিও ভেবেছিলাম রে। সেখান থেকে হরিহর আর নরহরিকে নিয়ে চলে এসেছিলাম। দুটো দিন বেশ ভালোভাবে কেটে গিয়েছিল, তেমন কিছুই হয়নি। কিন্তু তৃতীয় দিনে এমন একটা অদ্ভুত ব্যাপার ঘটল। সেদিন সেখান থেকে চলে আসবো বলে ঠিক করেছি। হরিহরকে বিদায় জানাতে গেলাম, দেখি হরিহর বিছানায় শুয়ে আছে। এতক্ষণ পর্যন্ত সে শুয়ে থাকে না। বললাম, কি হলো, এখনো পর্যন্ত বিছানায় শুয়ে আছো কেন? শরীর খারাপ নাকি? আরে হ্যাঁ তো, গায়ে তো ভীষণ জ্বর। কি হয়েছে? আচ্ছা ওঠো 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 তুই। হরিহর আস্তে আস্তে কথা বলল, ভীষণ শান্ত আর ঠান্ডা গলায়। কাল রাত থেকে ভীষণ জ্বর বাবু, কি যে হলো বুঝতেই পারছি না। দুটো পায়ে ভীষণ ব্যথা, পা দুটো কেমন ফুলেও রয়েছে। পানি আমি যে হাঁটবো সেটাও করতে পারছি না। একবার একবার দেখবেন আমার পা দুটো। হরিহরের কথা শুনে চমকে উঠলাম। একটা চাদর জড়িয়ে রাখা ছিল তার গায়ের ওপর, সেটা সরাতে দেখতে পেলাম এক রাতের মধ্যে তার পাটা কেমন যেন ফুলে গেছে। পায়ের আঙ্গুল থেকে পায়ের পাতা গোড়ালি পর্যন্ত কেমন যেন ফুলতে শুরু করেছে। একটা প্রচণ্ড ধাক্কা আমার গায়ে এসে লাগলো। মনে পড়ে গেল শ্মশান থেকে চলে আসার সময় মৃত্যুঞ্জয় বলেছিল হরিহরের জন্য মৃত্যুর পরেও তাকে যন্ত্রণা ভোগ করতে হয়েছে। সে সেটা যেন মনে রাখে। হরিহর তখনও অনেক কিছু বলে চলেছে, কিন্তু তা আমার কানে ঢুকছে না। আমি শুধু ভাবছি মৃত্যুঞ্জয়ের গ্যাংগ্রেনওয়ালা কাটা পা দুটো খুঁজে পাওয়া যায়নি। তাহলে কি কোনোভাবে মৃত্যুঞ্জয় মরার পরে? আর কিছু বলল না গাঙ্গুলি মশাই, চুপ করে গেল। বাবু আর বসন্ত অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। আজ আর কোনো টিপ্পনি কাটতে পারল না। বাইরে বৃষ্টি কমতে শুরু করেছে। গাঙ্গুলি মশাই তার চায়ের গ্লাস দুটো সামনে এগিয়ে দিয়ে বলল, সেদিন যতীনপুর থেকে চলে এসেছিলাম। বলা যায় না আবার কোনো অদ্ভুত ব্যাপার দেখতে হবে। তবে সব কিছু মানে মিটে গেলেও এই শেষের ঘটনার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। তবে আমি নিশ্চিত হরিহরের পায়ে গ্যাংগ্রেন ধরতে শুরু করেছিল একটু একটু করে। আচ্ছা শোনো, বৃষ্টি কমেছে, এবার বাড়ি যাই। আবার বৃষ্টি নামলে ফিরতে দেরি হয়ে যাবে।
এই হারু, কত হলো বলতো? আমার খাতাটা একটু দেখ না বাবা।